আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে আমাদের বলতো পর্ব 8। এই 8 নম্বর পর্বে আমরা আলোচনা করব এই হচ্ছে নেমাটোডা নিয়ে, অর্থাৎ পর্ব 4, তাই তো? তাহলে গ্রিক নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা। এই পর্বের প্রাণীরা নলাকার, সরু ও লম্বা হয়ে থাকে। চ্যাপ্টা বা ফিতাকামির সাথে এদের পার্থক্য হলো এদের এই নলাকার গঠন। আর এই গঠন স্থায়িত্ব পায় এদের দেহের ভেতরে থাকা গহ্বরের জন্য। গহ্বরের ভেতরে পানিপূর্ণ থাকার কারণে তা এদের গঠনকে দৃঢ়তা প্রদান করে ও কঙ্কালের মতো কাজ করে। তার মানে এই জায়গাতে বলা হচ্ছে যে গহ্বরের ভেতরে কি থাকার কারণে বলতো? পানি। এই পানি থাকার কারণে তা তাদের গঠনকে কি করে? শক্ত করে। এবং ওইটাই কি করে? আসলে কঙ্কালের মতো কাজ করে। যেমন আমাদের বডিটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবা, আমাদের ভেতরে কি হাড় আছে না? হাড়ের কারণে আমাদের শরীরগুলা কি একটু শক্ত হয়েছে না? তার মানে আমরা যদি আমাদের শরীর থেকে ধরো যে মাংসগুলো সরিয়ে ফেলি, তাহলে যে অংশটুকু পাবো সেটাকে আমরা কঙ্কাল বলবো স্বাভাবিকভাবে, তাই তো? তাহলে আমরা এই হাড়গুলোকে কঙ্কাল বলছি। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে ঠিক একইভাবে এই প্রাণীগুলোকে কঙ্কাল বলা হচ্ছে। ওকে, তাহলে এদের দেহে পরিপাক নালী রয়েছে। এদের দেহে কি নালী রয়েছে? পরিপাক নালী রয়েছে। এর গঠন সোজা ও শাখাহীন। এর গঠনটা কিরকম? সোজা এবং হচ্ছে শাখাহীন। এবং মুখ থেকে পায়ু পর্যন্ত এটা বিস্তৃত। তার মানে এই নালীটা রয়েছে অ্যাকচুয়ালি মুখ থেকে পায়ু পর্যন্ত। মুখ থেকে পায়ু পর্যন্ত, অর্থাৎ আমাদের পায়ু কিন্তু একটা রেচন অঙ্গ, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশ যে রাস্তা দিয়ে বের হয়ে যায় সেটাকে আমরা কি বলছি? পায়ু। তাহলে বলা হচ্ছে যে মুখ এবং হচ্ছে কি পায়ু পর্যন্ত বিস্তৃত। তাহলে এই পর্বের প্রাণীরাও অনেক ক্ষেত্রেই পরজীবী। মানুষ সহ বিভিন্ন প্রাণীর দেহের ভেতরে বাস করে। এরপর বলা হচ্ছে আরো একটা কথা আছে, একটু বলি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এরা কিন্তু পরজীবী। পরজীবী মানে হচ্ছে এরা অন্যের ওপর নির্ভরশীল, নিজে নিজে অ্যাকচুয়ালি বাঁচতে পারে না। তাহলে মানুষ সহ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এরা কি আসলে বলতে পারো যে নির্ভরশীল, এবং মানুষের মধ্যেও তারা কি বাস করে। যেমন হোমওয়ার্ক এই পর্বের এক ধরনের কৃমি, এক ধরনের কৃমি। তাহলে হুক ওয়ার্ম এই পর্বের এক ধরনের কৃমি। এরা মানুষের অন্ত্রে কি করে? বাস করে। তো এদের দেহ পুরু এবং কিউটিকল নামক পদার্থ দিয়ে আবৃত থাকে। কিউটিকল নামক এদের দেহটা কিরকম? পুরু, কিউটিকল নামক কি দ্বারা? পদার্থ দ্বারা আবৃত থাকে। ফলে পোষক দেহের পরিপাক নালীর ভেতরে থাকলেও পরিপাক নালীর যে তীব্র পাচক রস বা এনজাইম, তাতে এদের এনজাইম, তো তাতে এদের কোনো ক্ষতি হয় না। কারণ তীব্র যে পাচক রস বা এনজাইম গুলা রয়েছে আমাদের পরিপাক নালীর, অর্থাৎ আমাদের ধরো পাকস্থলীতে যেই এনজাইম গুলো, সাপোজ মনে করো আমাদের খাদ্য হজম করতে যে অ্যাসিডটা সব থেকে বেশি কাজ করছে সেটাকে আমরা কি HCl বলছি না? তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এতটাই বলতে পারো তীব্র অ্যাসিড, যেটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে শরীরে লাগলে সেটা জ্বালাপোড়া করতে পারে, কিন্তু মানে ওই জায়গাটা ঘা হয়ে যাবে, ক্ষত হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের যেই অর্থাৎ আমাদের যদি কৃমি যেগুলো আছে সেই কৃমিগুলার ক্ষেত্রে কি হচ্ছে না? ক্ষতি হচ্ছে না, তারা কিন্তু বাঁচতে পারছে। মানে অ্যাসিডটাকে তারা কি করতে হয়? অ্যাসিডের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এর মেইন কারণটা কিন্তু তাদের দেহটা এই যে পুরো একটা কিউটিকল নামক পদার্থ দ্বারা আবৃত থাকে। এই কারণেই এই পাচক রস বা হচ্ছে এই এনজাইম দ্বারা তারা কিন্তু কোনোভাবে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাহলে স্বাধীনভাবে বাস করে এমন প্রাণীও আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে মিঠা পানির পরিবেশে বাস করে। এই পর্বের প্রাণীদের দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে শুরু করে প্রায় 7 মিটার পর্যন্ত হয়ে থাকে। মানে একদম ছোট থেকে প্রায় অনেকটা, মানে 23 ফুট লম্বা পর্যন্ত হতে পারে। এরপর বলা হচ্ছে যে এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে গঠন ও কোষের বিন্যাস। সরল, কঠিন বিন্যাসটা কিরকম হয় একটু খেয়াল করে দেখো। সরল, তবে মুখ ও পায়ুপথ সহ পূর্ণাঙ্গ পরিপাকতন্ত্র আছে। তাহলে এদের পরিপাকতন্ত্র আছে এবং হচ্ছে পায়ুপথ এবং মুখ কি আছে, এবং তন্ত্রের মাধ্যমে পরিপাক, রেচন ও চলনের মতো শারীরবৃত্তীয় কাজ তারা সম্পন্ন করে। তাহলে এই যে তন্ত্রের মাধ্যমে তারা কি করছে? তারা যে পরিপাকের কাজ, রেচনের কাজ এবং চলনের কাজও তারা সম্পন্ন করছে। তবে ফিতাকৃমিদের মতো এদেরও শ্বসনতন্ত্র ও বদ্ধ সংবহনতন্ত্র নেই। তার মানে এদের কি নেই? ফিতাকৃমির মতো এদের শ্বসনতন্ত্র ও বদ্ধ সংবহনতন্ত্র নেই। এরপর দেহের প্রতিসাম্য। তাহলে এরা কি বলতো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানে হচ্ছে যদি আমরা মাঝখান দিয়ে কাটি, দুইটা অংশে ভাগ করি, তাহলে দুইটা অংশে সমান সমান জিনিস আমরা পাবো। তাই তো? এই সম্পর্কে তো আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি। এখন দেখো দেহ গহ্বর। তাহলে সুগঠিত সিলোম বা দেহ গহ্বর না থাকলেও ছদ্ম সিলোম বা দেখা যাচ্ছে যে সুডোসিলোম রয়েছে। তাহলে এর ভেতরে পরিপাকতন্ত্রের অবস্থান। এর ভিতরে কি? পরিপাকতন্ত্রের অবস্থান। তাহলে সুগঠিত সিলোম তাদের নাই, তবে ছদ্ম সিলোম মানে হচ্ছে সুডো সিলোম তাদের রয়েছে। আর এর ভেতরে
পরিপাকতন্ত্রের অবস্থা। এরপর বলা হচ্ছে যে দেহখণ্ডের উপস্থিতি, এদের দেহখণ্ডের উপস্থিতি কি নেই, মানে এদের দেহখণ্ড নেই। এরপর বলা হচ্ছে কঙ্কাল তন্ত্র। তাহলে কঙ্কাল তন্ত্র ক্ষেত্রে বলা হচ্ছে যে হাড়ের তৈরি কঙ্কাল তন্ত্র নেই, তবে দেহ গহ্বরের ভেতরে পানি পূর্ণ থাকায় তার দেহকে দৃঢ়তা প্রদান করে। তার মানে এই পানিটাই আসলে কি কঙ্কালের ন্যায় কাজ করে, যেটা আমরা এই যে পূর্বে শিখে আসলাম, তাই না, যে এদের যে পানিটুকু ছিল এই পানিটাই, এদের গহ্বরে যে পানিটা ছিল সেই পানিটাই কি তাদেরকে দৃঢ়তা প্রদান করে। তার মানে এই পানিটাই কঙ্কাল হিসাবে কাজ করছে। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমাদের কি নেমাটোডা সম্পর্কে বিস্তারিত জানলাম। তাহলে নেক্সট পার্টটা আমরা আলোচনা করব অ্যানিলিডা নিয়ে। তো সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।